আসলে বায়োফার্মাসিউটিক্সের ক্ষেত্রে প্রোটিন বাইন্ডিং অফ ড্রাগস এই ব্যাপারটি খুবই একটা তাৎপর্যপূর্ণ বিষয়। কারণ যখন কোনো একটি ড্রাগ আমরা সেবন করি, তো এটা সেবন করার পরে এটা ধীরে ধীরে এটা আস্তে আস্তে ডিগ্রেডেশন হয়ে যখন আমাদের ব্লাড স্ট্রিমে পৌঁছায় আমাদের গাটের মাধ্যমে, তো এরপরে মূলত এই ড্রাগটার ভাগ্যে দুটো ব্যাপার ঘটতে পারে। হয় এটি মুক্ত অবস্থায় ঠিক যেভাবে এটার স্ট্রাকচার ছিল ঠিক সেভাবেই এটি ব্লাডের ভিতরে ঘুরে বেড়াবে এবং বিভিন্ন সাইট অফ অ্যাকশনে গিয়ে সেখানে গিয়ে তারা সেল মেমব্রেনগুলো ভেদ করে তাদের টার্গেট সাইটে পৌঁছাবে এবং এরপরে তার ফার্মাকোলজিক্যাল অ্যাকশন বা থেরাপিউটিক ইফেক্ট সেটা শো করবে। আর অথবা দ্বিতীয় যেই পরিণতিটি ঘটতে পারে সেটি হচ্ছে আমাদের ব্লাডে যেহেতু অ্যালবিউমিনের মতো বিভিন্ন রকমের প্লাজমা প্রোটিন বিদ্যমান, তো এই প্লাজমা প্রোটিনের সাথে আমাদের ড্রাগ বাইন্ড করতে পারে যদি সেটা সম্ভব হয়। তো বাইন্ড করলে তখন ড্রাগের যে মলিকিউলটা সেটা আর ছোট আকারে থাকে না, কারণ যেহেতু অ্যালবিউমিন অনেক বড় সাইজের একটা প্রোটিন মলিকিউল, সো তখন এই কমপ্লেক্সটা ড্রাগ এবং প্রোটিনের যে একটা কমপ্লেক্স তৈরি হয় সেটা অনেক বড় একটা আকার ধারণ করে এবং যেটি পরবর্তীতে আর এর টার্গেট সাইটে গিয়ে আসলে স্পেসিফিক টার্গেট সাইটে পৌঁছাতেই পারে না। কেন? কারণ এটি হচ্ছে সেল মেমব্রেন আর ভেদ করতে পারে না সাইজ বড় হয়ে যাওয়ার কারণে। তো এতে আলটিমেটলি এটি আর থেরাপিউটিক ইফেক্ট দিতে পারে না। তবে এটা মূলত আমরা যদি এভাবে বলতে চাই যে যেহেতু এটি ব্লাডের প্রোটিনের সঙ্গে বাইন্ড করে একটি কমপ্লেক্স তৈরি করছে, তো এটি আসলে কোনো পার্মানেন্ট কমপ্লেক্স ব্যাপারটা সেরকম না। এটা সময়ের সাথে সাথে ধীরে ধীরে এই প্রোটিন থেকে আবার আলাদা হয়ে স্প্লিট হয়ে আবার এটি ফ্রি ড্রাগ হিসেবে ব্লাডে চলে আসতে পারে এবং এর টার্গেট সাইটে গিয়ে কাজ করতে পারে। তো সেই হিসেবে আমরা বলতে পারি যে আমাদের প্রোটিন বাইন্ডিংয়ের মাধ্যমে এই যে ঘটনাটি ঘটে, তো এটা অনেকটা আমাদের ব্লাড স্ট্রিমের ভিতরে ড্রাগের একটি রিজার্ভার হিসেবে কাজ করে। অনেকটা ধীরে ধীরে আমাদের যে ফ্রি ড্রাগগুলো সেগুলোর যখন কনসেন্ট্রেশন কমে যায় তখন আমাদের এই ড্রাগ প্রোটিন কমপ্লেক্স থেকে আমাদের ড্রাগটা আলাদা হয়ে ফ্রি অবস্থা চলে আসে এবং সেটি আবার কাজ করে। তো এভাবে আমরা যদি চিন্তা করি তো সেক্ষেত্রে যেসব ড্রাগের প্রোটিন বাইন্ডিং অ্যাফিনিটিটা কম বা প্রোটিন বাইন্ডিং অ্যাবিলিটিটা কম, তারা ফ্রি ড্রাগ অবস্থা থেকে খুব দ্রুতই তাদের টার্গেট সাইটে গিয়ে কাজ করে থেরাপিউটিক ইফেক্ট দিয়ে আবার ডিগ্রেডেশন হয়ে যায়। তা সেক্ষেত্রে আমরা বলতে পারি হাফ লাইফটা তুলনামূলকভাবে কম। আর অন্যদিকে যাদের প্রোটিন বাইন্ডিং অ্যাফিনিটিটা অনেক বেশি, তারা স্বাভাবিকভাবেই প্রোটিনের সঙ্গে বিশেষ করে অ্যালবিউমিনের সঙ্গে বাইন্ড করে থাকবে এবং তারা ধীরে ধীরে আমাদের ব্লাড স্ট্রিমে রিলিজ হবে ফ্রি ড্রাগ হিসেবে এবং আমাদের থেরাপিউটিক ইফেক্ট দেবে। তার মানে এই ড্রাগের ইফেক্টিভনেসটা অনেক বেশিক্ষণ ধরে হবে, অর্থাৎ এদের হাফ লাইফটাও কিন্তু বেড়ে যাবে। তো এই হচ্ছে মোটামুটি প্রোটিন বাইন্ডিং অফ ড্রাগের একেবারে বেসিক কিছু আলোচনা। এবারে আমি আরেকটি যে ব্যাপার নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, যে যখন আমাদের ড্রাগ প্রোটিনের সাথে বাইন্ড করে কমপ্লেক্স তৈরি করে, তো এক্ষেত্রে কিন্তু ড্রাগের যে একটা মেটাবলিজম হওয়ার টেন্ডেন্সি, সেই মেটাবলিজম হওয়ার টেন্ডেন্সিটা কিন্তু একেবারেই কমে যায়। কেন? কারণ আমরা জানি যে ড্রাগ মেটাবলিজমের কিছু স্পেসিফিক মেটাবলিজম সাইট রয়েছে যেখানে গিয়ে ড্রাগটা মেটাবলাইজড হবে। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি লিভারের কথা। তো লিভারের ভিতরে আমরা জানি বিভিন্ন রকমের এনজাইম রয়েছে যেগুলোর মাধ্যমে ড্রাগ ডিগ্রেডেশন হয় বা মেটাবলাইজড হয়। সো যখন আসলে ড্রাগ এরকম প্রোটিনের সঙ্গে বাইন্ড করে ফেলে একটি কমপ্লেক্স তৈরি করে, তখন যেহেতু আমরা আবারও যেটা পুনরায় বলেছি আমরা আগেই যে এটি একটা বড় কমপ্লেক্স তৈরি করে, তো সেটা কিন্তু আসলে আলটিমেটলি সেল মেমব্রেনটা ভেদ করে সেলের ভিতরে ঢুকতেই পারে না। সো সেজন্য দেখা গেছে আলটিমেটলি আমাদের লিভারের কথা আমরা যদি চিন্তা করি, লিভারেরও তো সেল আছে, তো সেই সেলের ভিতরে আমাদের এই ড্রাগ প্রোটিন যে একটা কমপ্লেক্স এটা কিন্তু আলটিমেটলি ঢুকতেই পারে না। সো যেহেতু লিভারের সেলগুলোর ভিতরে এনজাইমগুলো রয়েছে, সো সেই এনজাইমের সংস্পর্শে কিন্তু আমাদের এই ড্রাগ প্রোটিন কমপ্লেক্সটা আসতেই পারে না। সো সেক্ষেত্রে আমাদের ড্রাগের আসলে মেটাবলাইজড হওয়ার চান্সটা খুবই কমে যায়।
অন্যদিকে আমাদের ড্রাগটা যদি প্রোটিনের সঙ্গে বাইন্ড না করতো তাহলে এটি ফ্রি অবস্থায় থাকতো এবং সেক্ষেত্রে এটির সাইজটা কম্পারেটিভলি অনেক ছোটো হতো এবং এটা খুব ইজিলি হয়তো সেল মেমব্রেন ভেদ করে প্রবেশ করতে পারতো এবং আমাদের লিভারের ক্ষেত্রে আমরা যদি বলি এই ডিগ্রেডেশন এনজাইম বা আমাদের মেটাবোলাইজিং যে এনজাইমগুলো দায়ী সেগুলো কাছাকাছি সংস্পর্শে এসে এনজাইমের মাধ্যমে সেটি মেটাবোলাইজড হতে পারত। সো এই ব্যাপারটিও কিন্তু আমাদের আসলে অ্যাফেক্টেড হয় যে ড্রাগ প্রোটিনের সঙ্গে বাইন্ড করলো কি করলো না, এই ব্যাপারটা কিন্তু আমাদের ড্রাগ মেটাবলিজম কেমন হবে সেটার সঙ্গে দায়ী।